লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা গুরুত্ব অনেকের কাছে এখন আর নাই। অনেকের কাছে এই রাজনীতিটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কারণ আমাদের সে একসময় বামপন্থী রাজনীতির যে গুরুত্ব ছিল, যে প্রভাব ছিল, সেসব এখন কিছু নাই। আসলে বাংলাদেশ হওয়ার পর থেকেই এদেশে বামপন্থী রাজনীতির গুরুত্ব কমতে শুরু করেছে এক অর্থে। পরবর্তীকালে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে হতে এখন প্রায় শূন্যের কাছাকাছি। শূন্য হয় নাই, কিন্তু কাছাকাছি। বামপন্থী রাজনীতি বলতে আমাদের দেশে বিপ্লবী রাজনীতি বোঝানো হয়। বিপ্লবী রাজনীতিটা কোনটা? আমাদের দেশের প্রেক্ষিতে সোভিয়েত বিপ্লবের পর থেকে 1917 সালে, তারপর থেকে আমাদের মতো দেশগুলোতে সোভিয়েতের প্রভাবে সমাজতান্ত্রিক বিপ্লব যেটা খুব শক্তিশালী ওঠে, তার দার্শনিক ভিত্তিটা ছিল, রাজনৈতিক এবং দার্শনিক ভিত্তি ছিল মার্ক্সবাদ বা কমিউনিস্ট আদর্শ। তার ভিত্তিতে এইসব দেশের সমাজতান্ত্রিক আন্দোলনগুলো গড়ে উঠেছিল, এক এক দেশে এক একভাবে। সোভিয়েত ইউনিয়নে একভাবে হয়েছে, চীনে আরেকভাবে হয়েছে, ভিয়েতনামে অনেক ভিন্নভাবে হয়েছে, এক একটা দেশে, কিউবাতে আরেকভাবে হয়েছে। কিন্তু এগুলোর রাজনৈতিক কাঠামোটা একটা এক ধরনের একদলীয় শাসন বা একটা এককেন্দ্রিক বিপ্লবী রাজনৈতিক পার্টি কেন্দ্রিক শাসন ব্যবস্থা, সেই সঙ্গে সমাজতান্ত্রিক কাঠামো অর্থাৎ জাতীয়করণের অর্থনীতি, এই দুটোকে আমরা প্রধানত বুঝি। এর সঙ্গে যেটা হচ্ছে আরো অনেক বিষয় আছে, সামাজিক সংস্কার, সমাজকে ধর্মীয় সংস্কৃতি থেকে মুক্ত করে ধর্মনিরপেক্ষ বা ধর্মমুক্ত সংস্কৃতির দিকে নেওয়া, আধুনিক বিজ্ঞান মনস্ক ধ্যান ধারণা তৈরি করার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, সেসব তো আছে। এবং এই দেশগুলো অবিশ্বাস্য গতিতে এগিয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন পরাশক্তিতে পরিণত হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লবের পর। চীন তো এখন পরাশক্তি, মানে বিশ্ব পরিসরে বিরাট শক্তি হয়ে গেছে। ভিয়েতনামে অনেক এগিয়েছে। কিউবা তো আমেরিকার নাকের ডগায় 1959 সালের বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত আমেরিকাকে মোকাবেলা করে মাথা উঁচু করে টিকে আছে। এই দেশগুলোর সাথে কোনোটার সঙ্গে আমাদের তুলনা হয় না। বাংলাদেশ অনেক পিছনে পড়ে আছে সেই দিক থেকে বিচার করলে, তাদের সঙ্গে তুলনা করলে অনেক পিছনে আমরা পড়ে আছি। আমাদের এখানে রাজনৈতিক স্থিতিশীলতা নাই, অর্থনৈতিক সাম্য নাই, লুটতরাজের অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে, সমাজে ন্যায় নীতির জায়গা সেভাবে নাই। এবং শাসকরা এখানে 1972 সাল থেকেও যদি ধরা যায় এ পর্যন্ত একেবারে দুর্বৃত্তায়িত শাসক শ্রেণী গড়ে উঠেছে, প্রতিষ্ঠিত হয়েছে, গড়ে উঠেছে। 1971 সালে যে যুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল ভারতের সাহায্যে, আওয়ামী লীগ হঠাৎ করে যুদ্ধের নেতা হয়ে গেল আওয়ামী লীগের ভারতের সাহায্য নিয়ে। তারপরে যে লুটতরাজের রাজনীতি অর্থনীতি প্রতিষ্ঠা করলো, আওয়ামী লীগ চরিত্রে যেটা ছিল সেটি করলো আর কি। তো সমাজতান্ত্রিক, তার আগে যেটা ছিল পাকিস্তান আমলে, সমাজতান্ত্রিক রাজনীতি খুব শক্তিশালী ছিল। এটা কমিউনিস্ট পার্টির রাজনীতি ছিল, তার মাধ্যমে এটা গড়ে উঠেছিল। এবং এই সমাজতন্ত্রের ধারণাটাও প্রসার লাভ করেছিল কমিউনিস্ট পার্টির উদ্যোগে। আমাদের গোপন ছিল তো কমিউনিস্ট পার্টি, পাকিস্তান আমলে তো প্রকাশ্যে কমিউনিস্ট পার্টি করার অবস্থা ছিল না। পাকিস্তান হওয়ার কিছুকাল পরে নিষিদ্ধ হয়েছিল কমিউনিস্ট পার্টি এখানে। এটা গোপন হিসাবে গড়ে উঠেছিল। সেই পার্টি আদর্শিকভাবে বিপ্লবী রাজনীতিতে বিপ্লব করলেও বিপ্লবী রাজনীতি গড়ে তোলার জন্য আসলে যোগ্য ছিল না। এই রাজনীতিটা প্রকৃতপক্ষে ঠিক পার্টির উদ্যোগে, পার্টির একটা তো ভূমিকা ছিল, গোপন হলেও ছিল, তার চেয়ে বড় ভূমিকা ছিল আসলে আন্তর্জাতিক
পরিবেশের। আন্তর্জাতিক যে রাজনীতি, আন্তর্জাতিক যে আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, তার প্রভাবটা খুব বেশি কাজ করেছিল আমাদের এখানে। আমি তো তখন ছাত্র, 60-এর দশকে আমি মূলত ছাত্র। আমার মার্ক্সবাদের প্রতি আনুগত্য বা সমর্থন কমিউনিস্ট পার্টির প্রভাবে বা মানে নেতৃত্বে হয়নি, বিচ্ছিন্নভাবে। আমাদের যুগে আমরা যারা সমাজতান্ত্রিক, আমি নিজে তো সমাজতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করতাম এক সময়, আমার কিছু সমালোচনা সবসময় ছিল। আমি অন্ধ কখনো ছিলাম না, সেই অর্থ অন্ধত্ব বলা যায় আমার মধ্যে ছিল না। প্রশ্ন ছিল, দ্বিধা ছিল, যে কারণে কমিউনিস্ট রাজনীতির নেতারা আমাকে খুব পছন্দ করতেন না, এবং দীর্ঘকাল আমি কমিউনিস্ট রাজনীতির পার্টির সঙ্গে আমি ছিলাম না। ওই রাজনীতির প্রতি আমার একটা মানে একটা কি দ্বিধান্বিত সমর্থন ছিল, কিছু সমালোচনা আমার ছিল, কিন্তু আমি অন্ধ ছিলাম না কমিউনিস্ট রাজনীতির প্রতি। আমি কিছু জিনিস বুঝতে চাইতাম, যাই হোক, সেটা এগুলো ভিন্ন আলোচনা। তা আমাদের যুগে ব্যাপক ছাত্ররা, বিশেষ করে যারা লেখাপড়া করতো, একটু ভদ্র মার্জিত ছিল, চিন্তাশীল ছিল, তারা প্রায় সবাই এই সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতো। আর রাজনৈতিক আদর্শ হিসেবে মার্ক্সবাদে তাদের একটা আস্থা ছিল। এটা সাধারণ প্রবণতা ছিল সেই যুগে। তো এইটা স্বাভাবিকভাবে এর সুযোগ তো পুরাতন নেতৃত্ব পাবে, পেয়েও ছিল। আমরা তাদের প্রতি আস্থা অর্পণ করেছিলাম, এবং এটাও ঠিক, দীর্ঘদিনের ত্যাগের পরীক্ষায়, নিষ্ঠার পরীক্ষায় তারা মানে নিয়ম নীতি নিষ্ঠা এর পরীক্ষাতে তারা উত্তীর্ণ হয়েছিল আমাদের কাছে। সুতরাং আমরা তাদেরকে শ্রদ্ধা করতাম, তাদেরকে আমরা আদর্শ মানুষ মনে করতাম, এবং সাধারণভাবে তাই ছিলেন তারা। আমাদের সমাজের শ্রেষ্ঠ মানুষ ছিলেন কমিউনিস্টরা। এরা লুটপাটের রাজনীতি করে নেই, এরা মানুষের টাকা মারত না, এরা প্রতারক ছিল না, ধান্দাবাজি করে বেড়াতো না, এটা যদি বিশ্বাস করতো সেটা নিয়ে তারা এগিয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে তারা অন্ধ ছিল, মতান্ধ। বইয়ে যা লেখা আছে তার বাইরে তারা চিন্তা করতে পারতো না। অন্য দেশের অভিজ্ঞতার বাইরে যে আরো কিছু বিষয় থাকতে পারে, আরো বোঝার আছে, জানার আছে, বাইরের অভিজ্ঞতা সবকিছু এখানে যে প্রয়োগযোগ্য নয়, সেগুলো তারা বুঝতো না, এটা বুঝতে পারতো না, এই মেধা তাদের ছিল না। এটা হয়তো আমাদের সামাজিক সমস্যা, সমাজ পশ্চাৎপদ, একেবারেই পশ্চাৎপদ। সেই পশ্চাৎপদ সমাজ থেকে এরা উঠে এসছে, এরা কি করে তার ঊর্ধ্বে খুব বেশি উঠবে, এটা একটা সমস্যা ছিল। তো এরা খুব পুষ্পতি নির্ভর ছিল, অন্য দেশের অভিজ্ঞতা, অন্য দেশের তত্ত্ব, মার্কস কি বলেছেন, এঙ্গেলস কি বলেছেন, লেনিন কি বলছেন, মাও সেতুং কি বলেছেন, এইগুলোর মধ্যে এদের মানে ইয়েটা আবদ্ধ থাকতো, চিন্তাটা, এই বৃত্তে এরা ঘোরাঘুরি করতো। এরা আসলে আমাদের রাজনীতির মানে তরুণ প্রজন্ম, আমরা যেটা তখন গড়ে তুলছিলাম, আমাদের উদ্যোগেই কিন্তু পূর্ব বাংলার স্বাধীনতা রাজনীতিটা ডেভেলপ করে। এটা বুঝতে হবে, এর একটা দার্শনিক ভিত্তি ছিল। সেটা হচ্ছে আমরা যারা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস হারিয়েছিলাম মার্ক্সবাদের, আমার তো মার্ক্সবাদের প্রভাবের আগে আমার ধর্মীয় রাজনীতির প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। আমি ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করতাম না ক্লাস 8 থেকে। 57 সালে আমি তখন ক্লাস 8-এ ছাত্র, ক্লাস 8-এ পড়তাম, 8ম শ্রেণীর ছাত্র ছিলাম। তখনই আমার এই পাকিস্তানের প্রতি আমার এই কারণে পাকিস্তানের প্রতি আমার কোনো সমর্থন ছিল না, মানে যেটুকু সমর্থন ছিল উঠে গিয়েছিল ক্লাস 8-এই। আমি পাকিস্তান বিরোধী হয়ে গেছিলাম। আমাদের প্রজন্মের অনেকেই আমি দেখেছিলাম, পরবর্তীকালে একটু পরে আরো দেখেছিলাম, পাকিস্তান বিরোধী হয়ে গেছিল। এর পেছনে মানে দর্শনগতভাবে, এখন মার্ক্সবাদ তো ধর্মবিশ্বাস মুক্ত, ধর্মবিশ্বাস বিরোধী। মার্ক্সবাদ তো বিজ্ঞান ভিত্তিক চিন্তায় অর্থে চিন্তা করতে বলে। এর প্রভাব তো ছাত্রদের উপরে বা তরুণদের উপরে পড়েছিল। এই প্রভাবে যেটা হয়েছে, এরা পাকিস্তান বিরোধী, ধর্মীয় রাজনীতি বিরোধী হতে গিয়ে এরা মানে ধর্মভিত্তিক যে রাষ্ট্র প্রতিষ্ঠা, এই চিন্তাটার বিরুদ্ধে তারা হয়েছিল, বা এই বাস্তবতার বিরুদ্ধে হয়েছিল। ফলে তাদের মধ্যে তখন পূর্ব বাংলা ভিত্তিক, অল পাকিস্তান ভিত্তিক রাজনীতি যদি না থাকে তাদের মাথায়, তাহলে কি হবে? সেখানে পূর্ব বাংলা এসে সেই জায়গাটা নিয়েছে, বাঙালি জাতীয়তা ভিত্তিক, বাংলা ভিত্তিক। তো বাংলা তো বিভক্ত,
তার পাকিস্তানের অন্তর্ভুক্ত যে পূর্ব বাংলা ছিল সেইখানে তারা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা শুরু করেছিল। এটা আমাদের প্রজন্মের ঘটনাই বলছি। এইটা প্রথমে যে পুরাতন প্রজন্ম ওইভাবে গ্রহণ করেছিল তা না, তারা পরবর্তীকালে গ্রহণ করেছিল। আমাদের উত্তরণটা করতে খুব স্বাধীনভাবে হয়েছিল, কিন্তু আমরা তো স্বাধীন ছিলাম না। আমাদের উপরে তো আবার ওই রাজনীতির শীর্ষে যারা বসেছিল পার্টি নেতা, যারা গোপন পার্টি, তারা তো আমাদের উপর প্রভাব রাখতো। এই প্রভাবকে অতিক্রম করে দাঁড়ানোর ক্ষমতা আমাদের ছিল না সেই কালটাতে। সুতরাং তাদের কাছে আমাদের যেতে হয়েছে বা তাদের কথা শুনতে হয়েছে। না শুনলে তাদের নানান বাধা চক্রান্ত এগুলো শিকার হতে হয়েছে, বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। দাঁড়াতে পারিনি শেষ পর্যন্ত স্বাধীনভাবে আমরা, এটি বাস্তবতা। যে কারণে ৭১-এর যুদ্ধের আগে যে একটা যুদ্ধের সম্ভাবনা ছিল সেটাও আমরা করতে পারিনি। চেষ্টা করেছিলাম, আমাদের নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়নি। আন্দোলন করতে দিতে চায়নি তারা। এখানে অনেক বিষয় আছে যেগুলো এত সংক্ষেপে আলোচনায় আনা সম্ভব না, আনতে চাই না এই জন্য। তবে এগুলো আমাদের ভাবা দরকার। এগুলো আমি আমার বিভিন্ন লেখায় নিয়ে এসেছি। মার্ক্সবাদের বেসিক প্রবলেমগুলো আমি আলোচনা করেছি। রাজনীতির পুনর্বিন্যাস এই গ্রন্থে আছে, এটা এই ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে আছে। মার্ক্সবাদের সংকট ও বিপ্লবের ভবিষ্যৎ, রাজনীতির পুনর্বিন্যাস, এগুলোতে আমি আমাদের যুগের সমস্যা, বিশেষ করে মার্ক্সবাদের সমস্যা নিয়ে আমি ওই মার্ক্সবাদের সংকট ও বিপ্লবের ভবিষ্যতে আলোচনা করেছি। তো অনেক আগের লেখা, 1989-90 সালের লেখা, এগুলো আছে ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে আছে, আগ্রহ থাকলে কেউ পড়তে পারেন। তো এখন আমি আমার অভিজ্ঞতা থেকে আমি 1972 সালে গোড়ার দিকে এই পার্টি কমিউনিস্ট পার্টি রাজনীতি পরিত্যাগ করি। আমি আর করিনি, আর যাইনি কোনোদিনই। আমি আসলে এই 52-53 বছর সে অর্থে আমি কোনো পার্টি করিনি, কোনো রাজনীতির দলের সঙ্গে ছিলাম না। ভাষাই ন্যাপের সঙ্গে অল্প কিছুকাল থাকার চেষ্টা করেছিলাম, পারিনি থাকতে, কারণ এরা বিএনপিতে যোগ দিল চৌধুরীর নেতৃত্বে মনোভাষার মৃত্যুর পরে। তা আমার পক্ষে তো আর বিএনপি করা সম্ভব না। কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি। আমি একটা জিনিস বুঝেছি আমার দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে, তারপরেও তো আমি তো এই সমাজের মধ্যে হারিয়ে যাইনি। আমি আমার মতো করে চিন্তা করেছি, লিখেছি, আলোচনা করেছি। এটা আমার একটা আলাদা লড়াই, এটা ব্যক্তির লড়াই যদি বলা যায় তাই। কারণ আমি তো পার্টি করিনি, পার্টি করতে পারিনি, আমি একা, বাস্তবে একা। 2-1 লোক বা 2-4 লোক আমার সঙ্গে একমত হয়েছে, থেকেছে, সহযোগিতা কারো কারো পেয়েছি বিভিন্ন সময়, কিন্তু শেষ পর্যন্ত আমাকে অনেকখানি একা পথ চলতে হয়েছে। এটা থেকে আমি যেটা বুঝেছি, মানে আমার দেশে কমিউনিস্ট রাজনীতির একটা পর্যায়ে ভূমিকা ছিল। এইটা বাদ দিয়ে এদেশে বিপ্লবী রাজনীতির উত্তরাধিকার খুঁজে পাওয়া সম্ভব না। কারণ ৭১-এর যুদ্ধটা আমাদের এই কমিউনিস্ট ধারা যারা ছিল তাদেরই কিন্তু মূল অবদান, তাদেরই ভূমিকার ফলে কিন্তু ৭১-এর স্বাধীনতা যুদ্ধটা হয়েছে এভাবে। নাহলে এই যুদ্ধে কোনো প্রস্তুতি লাগে তো, মানসিক প্রস্তুতি সবার আগে। এটা জাতিকে তৈরি করেছিল কারা? এই বিশেষ করে তরুণ প্রজন্ম, আমাদের প্রজন্ম, যারা বামপন্থী রাজনীতি বিশ্বাস করতো, এই দেশে একটা বিপ্লব বিশ্বাস করতো, তারা এই কাজটা করেছিল। এখন 52-53 বছরে ওদের ভূমিকা নাকচ হয়েছে। ওই প্রজন্ম, আমাদের প্রজন্মও শেষ হয়ে গেছে, সেই অর্থে তাদের আর ভূমিকা নাই। আমাদের আগের প্রজন্ম তো নাই। সেই অর্থে যদি বলা যায় কমিউনিস্ট রাজনীতির আর ভূমিকা এই দেশে নাই। আমি মনে করি এটা থাকবার কারণও নাই। কিন্তু আমি মনে করি এইখানেই আছে অভিজ্ঞতা, বিপ্লবী রাজনীতির অভিজ্ঞতা দেশে যেটুকু থাকার কথা সেটুকু এখানে রয়েছে, এই জায়গাটাতে রয়েছে, এর বাইরে নাই। এবং এই বিপ্লবী রাজনীতির জন্য চরিত্র দরকার, একটা সমাজের পুনর্গঠন, পুনর্বিন্যাসের জন্য, পুনরুত্থানের জন্য যে চরিত্র, যে সাধনা, এদের কাছে যেটুকু থাকা দরকার এটা এদের কাছেই ছিল। এই রাজনীতিতেই এটা ছিল, এই রাজনীতির যারা ধারক বাহক ছিলেন তাদের মধ্যে এটা ছিল। সুতরাং আমাদেরকে তাদের কাছে যেতেও হবে, তাদের কাছ থেকে প্রেরণা নিতে হবে, শিক্ষা নিতে হবে। কিন্তু ওদের তার অনুসরণ করার ব্যাপার নেই, অন্ধ অনুসরণ তো প্রশ্নই ওঠে না। এরা ফেল করে গেছে, এখানে কিছুটা তাদের নিজেদের ভুল আছে, আর কিছুটা আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা আছে, সেগুলো জাতীয় ঘটনা আছে,
এগুলো হিসাবের মধ্যে নিতে হয়। আসলে ওই যুগে বিপ্লবের ব্যর্থতা খুব স্বাভাবিক, খুব অস্বাভাবিক কোনো ঘটনা ছিল না। আমাদের নেতৃত্ব, পুরাতন নেতৃত্ব তো অন্ধ, আমাদের প্রজন্ম তো অনভিজ্ঞ তরুণ, আর এমন 19-20 বা 21-22 বছর, বড় জোর 25-30 বছর, তার পারে নাই আর কি। এই পুরাতন রাজনীতি, ভারতের ভূমিকা ছিল, ভারত বিশাল শক্তি, আমাদের 3 দিক পরিবেশনকারী শক্তি আমাদের বিরুদ্ধে ছিল। 71-এর মানে এদেশে বিপ্লবী রাজনীতির বিরোধী ছিল। ভারত এখানে বিপ্লব চাইবে না, কারণ ভারত তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্তরাধিকারকে বহন করে, ধারণ করে। এটা তো উপনিবেশিক কাঠামোবদ্ধ রাষ্ট্র ভারত। ব্রিটিশ উপনিবেশবাদ যে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, সেটি তো আজ পর্যন্ত অব্যাহত আছে ভারতে। ভারতের এখানে যে বিপ্লব চাওয়ার কোনো কারণ নেই। এখানে চীনও চায়নি, পাকিস্তানের পক্ষে ছিল চীন। সুতরাং আমাদের ওই কালটাতে সাফল্যের জায়গা ছিল না খুব একটা। তবু এর চেয়ে আরো বেশি ভূমিকা রাখা যেত, সেটা পারা যায়নি। এখন এই কালটাতে আমাদের আগামী দিনে যদি পথযাত্রা করতে চায়, বা কোনো আজকের শক্তি, আজকের প্রজন্ম যদি করতে চায়, এই উত্তরাধিকারকে বাদ দিয়ে, এই অভিজ্ঞতার জায়গাটাকে বাদ দিয়ে তারা যদি কিছু করতে চায়, ব্যর্থ হবে। এই অভিজ্ঞতার মূল্য অপরিমেয়, কিন্তু এটাও একটা সম্পদ। এই যে অভিজ্ঞতা, একটা জাতির অভিজ্ঞতা খুব বড় জিনিস। সব জাতির এরকম অভিজ্ঞতা থাকে না। আমাদের এই অভিজ্ঞতা, আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা ভারতের আছে, এই অভিজ্ঞতা পাকিস্তানে আছে। এত বিশাল একটা গণ অভ্যুত্থান, একটা জাতীয় মুক্তিযুদ্ধ, এবং সেখানে বামপন্থী রাজনীতির যে প্রভাব ছিল, যে ভূমিকা ছিল, সব মিলিয়ে এর যে অনন্যতা, এটা কিন্তু আসলে সেইভাবে আর কোথাও এই উপমহাদেশে বলতে গেলে সেইভাবে দেখা যায় না। কিছু নেপালে আছে, সে কতটা কিভাবে, এটা আমার খুব একটা জানা নাই। মনে হয় যে ওদের কিছু সীমাবদ্ধতা ছিল। এটা স্বাভাবিক, একটা প্রথম ধাক্কাতে তারা ক্ষমতা দখল করলেও এটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেনি সেভাবে। তারা প্রচলিত ধারার মধ্যে অনেকখানে চলে গেছে। অভিজ্ঞতা তাদেরকে কোন জায়গায় নেবে, ওখানকার বিপ্লবীরা সেটা বুঝবে, আগামী দিনের বিপ্লবীরা। আমাদেরকে এখানে যারা বিপ্লব করতে চাইবে, তাদেরকে এই যে কমিউনিস্ট রাজনীতির যে উত্তরাধিকার, এর দিকে দৃষ্টি দিতে হবে। সেখান থেকে নিতে হবে অনেক কিছুই, সব কিছু না, অনেক কিছু। আবার অনেক কিছুকে বর্জনও করতে হবে। একটা নতুনভাবে এখানে একটা রাজনীতি দাঁড় করাতে হবে। সেটা সমাজতান্ত্রিক রাজনীতির এক অর্থে ধারাবাহিকতা, কিন্তু মাস বাদলে না। কমিউনিস্ট রাজনীতি সেটা হবে না, সেটা নতুন বিপ্লবী রাজনীতি হবে। কি হবে, তার নাম কি হবে, এটা আগামী দিনের প্রজন্ম ঠিক করবে, বা যারা আগামী দিনের বিপ্লবী হবে তারা ঠিক করবে। কিন্তু বিপ্লব ছাড়া আমাদের সমাজে মুক্তি নাই। আমাদের সমাজের মানুষের মানে চরিত্রগত, আদর্শগত যে রূপান্তর দরকার, সেটা সম্ভব না একটা আদর্শ, মানে আদর্শিক বিপ্লব বা বিপ্লবী আদর্শ ছাড়া। সেই বিপ্লবী আদর্শটা নতুনভাবে গড়ে তোলার ব্যাপার আমাদের সামনে এই করণীয় হিসাবে দেখা দিয়েছে।